এর ওপর হঠাৎ একদিন কলেরা হয়ে মাত্র 28 বছর বয়সে ও বাড়ির গণেন্দ্র মারা গেলেন। লম্বা, ফর্সা, উদ্যোগী, দায়িত্ববান এই যুবকের মৃত্যুর জন্য কেউই তৈরি ছিলেন না। দুবাড়ির বিরোধের মধ্যে তিনি সেতু বন্ধন করেছিলেন। তারই উদ্যোগে দুবাড়ির ছেলেরা মিলে নবনাটক করেছেন। চৈত্র মেলার আয়োজন করে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। বাড়ির সবাইকে একসুতে বাঁধার আশ্চর্য ক্ষমতা ছিল তার। এখন দেবেন ঠাকুরের স্নেহধন্য এই ভাইপো চলে যেতে পুরনো ফাটলটা যেন আরো বড় হাঁ করে গিলে খেতে আসে পরিবারটাকে। দেওয়ালের একদিকে গণেনের মৃত্যুর জন্য শোক করেন সারদা, আর অন্যদিকে যোগমায়ার চোখের জল পড়ে বীরেনের কথা ভেবে। কর্তাও এখন প্রবাসে। সারদার মনে হয় এত বড় সংসারের সব ভার তিনি আর বইতে পারছেন না। একসঙ্গে থাকলে তাও তো দুই যা মিলে এই শোক ভাগ করে নিতে পারতেন। মহর্ষি এখন আর কলকাতার বাড়িতে থাকতে ভালোবাসেন না। আগে দুর্গাপূজা এড়ানোর জন্য ওই সময়ে বেড়াতে যেতেন। আজকাল প্রায় সারা বছরই পাহাড়ে পাহাড়ে কাটান। দ্বারকানাথের মৃত্যুর পর বিশাল দেনার দায় তার উপর চেপেছিল। এক পাওনাদার দেনার দায়ে দেবেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছিলেন। কিন্তু নানা রকম ব্যয় সংকোচ ও কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে কিছুদিনের মধ্যে সেই দুর্দিন কাটিয়ে উঠেছেন দেবেন। ওই সময়ের একটা মজার ঘটনার কথা সারদার মনে পড়ে। ঠাকুরদের সেই দুর্দিনে একবার শোভাবাজার রাজবাড়িতে গানের জলসায় নিমন্ত্রণ এলো দেবেনের কাছে। সব ধনী অভিজাত পুরুষেরা উৎসুক হয়ে আছেন। অভাবের দিনে দ্বারকানাথের ছেলে কি পোশাক, কেমন অলংকার পরে আসবেন। সভা গমগম করছে হিরে জহরতের গয়না, জরি কিংখাবের পোশাক পরা বাবুদের ঝলকানিতে। দেবেন প্রবেশ করতেই সবাই স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। তার পরনে সাদা ধবধবে আচকান জোড়া, সাদা পাগড়ি, কোথাও সোনা রূপো জরি কিংখাবের লেশ মাত্র নেই। তাকিয়ায় গায়ে লিয়ে বসে পা দুটো একটু বাড়িয়ে রাখলেন দেবেন। পায়ে সাদা মখমলের জুতোয় বিরাট দুটো মুক্ত বসানো। শোভাবাজারের রাজা মশাই ছিলেন তার বন্ধু। ছেলে ছোকরাদের ইশারা করে তিনি নাকি বলেছিলেন, দেখ তোরা দেখ, একেই বলে বড় লোক। আমরা যা গলায় মাথায় ঝুলিয়েছি ইনি তা পায়ে রেখেছেন। দেবেন্দ্র হিমালয় ঘুরে বেড়ান প্রিয় দুই একটি শিষ্য নিয়ে। ঘরে বসে দুশ্চিন্তায় অধীর হয়ে ওঠেন সারদা। একদিন রবিকে অন্তঃপুরে ডেকে পাঠালেন তিনি। যে কোনো সুযোগে অন্দরে যেতে পারলেই খুশিতে মেতে ওঠেন রবি। নিরস চাকর মহলের কঠিন অনুশাসন থেকে সাময়িক মুক্তির আশায়। মা এমনিতে ডাকখোঁজ বেশি করেন না, না ডাকলে ভেতরে ঢোকাও বারণ বাচ্চা ছেলেদের। রবির মন তবু উৎসুক হয়ে থাকে সুদূরচারী জননীর এমন একটি ডাকের অপেক্ষায়। রবি আসতেই সারদা তাকে হুকুম দেন, কর্তামশাই অনেক দিন হলো পাহাড়ে গেছেন, তার কোনো খবর পাচ্ছি না। আমার হয়ে তাকে একটি চিঠি লিখে দে তো বাবা। রবির মন অজানা পুলকে নেচে ওঠে। দাদাদের না ডেকে তাকেই যে মা ডেকেছেন এই কাজের জন্য, এ কথা ভেবে তার বুক ভরে যায়। তাড়াতাড়ি ছুটে কাগজ কলম নিয়ে মায়ের চৌকির পাশে বসে পড়ে বলেন, কি লিখতে হবে মা? আসলে এবার সারদা অনেক ভেবেচিন্তেই রবিকে ডেকেছেন।
এর পেছনে একটা কাহিনী আছে। এক হিতৈষিনী আত্মীয়া দুদিন আগে সারদাকে জানিয়েছেন যে রাশিয়া ভারত আক্রমণ করেছে। কোথায় কোন রাজ্যে সেই যুদ্ধ লেগেছে সারদা জানেন না, আত্মীয়াও বলতে পারেননি। হেমেন ও জ্যোতিকে জিজ্ঞেস করেও জানতে পারেননি। তারা এরকম কোনো যুদ্ধের খবর শোনেননি। কিন্তু খবর না পেয়ে দীর্ঘদিন প্রবাসে থাকা স্বামীর জন্য সারদার উদ্বেগ তাতে বেড়েছে, বই কমেনি। আবার জ্যোতি জানিয়েছেন, শ্রাবণের সোমপ্রকাশ পত্রিকায় একটি সংবাদে লিখেছে, বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর সংসার ত্যাগ করিয়া হিমালয়ের নিকটস্থ ধর্মশালায় জীবনযাপন করিবার মানস করিয়াছেন। জ্যোতি যদিও বলেছে এসব গুজবে কান না দিতে। সারদা সন্দেহ নিরসনের জন্য কর্তামশাইকে পত্র দিতে চান। জ্যোতি হেমেনরা তার চিন্তাকে গুরুত্ব না দেওয়ায় তিনি রবিকে ডেকেছেন। কিন্তু মা ও ছেলে কেউই জানেন না চিঠির ভাষা ঠিক কিরকম হওয়া উচিত। জমিদারি সেরেস্তার মহানন্দ মুন্সির স্মরণ নিয়ে রবি চিঠি রচনা করলেন। সারদাকে পড়ে শুনিয়ে চিঠি ডাকে দেওয়া হলো। মহর্ষি জবাবে লিখলেন, ভয়ের কিছু নেই, রাশিয়ানদের তিনিই তাড়িয়ে দেবেন। এতে সারদা আশ্বস্ত হলেন। কিন্তু তার চেয়েও বড় কথা যে বালক রবীন্দ্রনাথ বাবাকে প্রথম চিঠি লিখে এবং জবাব পেয়ে উত্তেজিত হয়ে প্রায়ই মহানন্দের দপ্তরে হাজির হতে লাগলেন। রোজ তিনি বাবা মশাইকে চিঠি পাঠাতে চান। মহানন্দ বাবু বালকের আবদারে মাঝে মাঝে চিঠি লেখার ভান করেন ঠিকই, কিন্তু সে চিঠি আর হিমালয়ে পৌঁছয় না। তখন রবি তাকে নিয়ে একটি ছড়া লিখে ফেললেন নিজের খাতায়। মহানন্দ নামে এক আছারি ধামে আছেন এক কর্মচারী, ধরিয়া লেখনি লেখেন পত্রখানি, সদা ঘাড় হেঁট করি। হস্তেতে ব্যজনী নস্ত, মশা মাছি ব্যতিব্যস্ত, তাকিয়াতে দিয়ে ঠেস। হেমেনের খুব ঘোড়ায় চড়ার শখ। তার একটা ঘোড়া বারবাড়ির আস্তাবলে বাঁধা থাকে। সেই অশ্ব বাড়ির অনেকের মনে পক্ষীরাজের স্বপ্ন উস্কে দেয়। জ্যোতি আর কাদম্বরীর ঘরেও এমন এক স্বপ্ন বোনা চলছিল। কাদম্বরী আদুরে গলায় স্বামীকে বলেন, আমাকে ময়দানে হাওয়া খেতে নিয়ে চলো না একদিন, তোমার সঙ্গে খোলা হাওয়ায় বেড়াতে যেতে ইচ্ছে করে খুব। জ্যোতি ভয় পান, তোমাকে নিয়ে হাওয়া খেতে গেলে মা তোমার উপর রাগ করবেন, অশান্তি হবে। না হলে আমার তো ইচ্ছে করে শেষ দাদার ঘোড়ার পিঠে চড়িয়ে তোমাকে উড়িয়ে নিয়ে যাই। রূপকথার রাজকন্যে, দাঁড়াও না, একদিন ঠিক নিয়ে যাব। কাদম্বরী ঠোঁট ফোলান। মেজ বৌঠান যে স্টিমার পাড়ি দিয়ে ঘন ঘন যাতায়াত করছেন, তখন তো ধন্য ধন্য করো। নিজের বউকে নিয়ে বাইরে বেরোতে এত ভয়। সে যাচ্ছেন ঠিক, কিন্তু খাস কলকাতার বুকে হাওয়া খেতে তিনিও এখনো বেরোননি। আগে তিনি পথ দেখান, তারপর তুমি। জ্যোতির কথা অভিমান হয় কাদম্বরীর। কেন সবসময় তিনি আগে আর আমি পরে? তুমি ভেবেছো আমি আগে কিছু করতে পারি না? আসলে আমার সাহস আছে, তোমার নেই। দমকা হাওয়ার মতো ঘরে ঢুকে পড়ে রূপকুমারী। সে জানলার বাইরে দাঁড়িয়ে কয়েকটা কথা শুনতে পেয়েছে। সে বলল, জ্যোতি দাদা, আমিও ঘোড়ায় চড়বো, নতুন বৌঠানের সঙ্গে আমিও যাব হাওয়া খেতে। এই রে, পাগলিটা এসে গেছে, জ্যোতি বলে ওঠেন। তুই সব সময় আমার কাছে ঘুরঘুর করিস কেন রে?
জানো নতুন বউ, যেখানে যাব ও এসে পথে দাঁড়িয়ে সঙ্গে যাওয়ার বায়না ধরবে। ও মুখ ফুটে বলতে পারে, আর আমি মনের ইচ্ছে চেপে রাখি। কাদম্বরী বলেন, ও যেমন ছটফট করে বেড়ায়, আমার হৃদয়টাও তেমনি ছটফটে, খাঁচায় থাকতে চায় না। জ্যোতি বলেন, শেষ দাদার ঘোড়াটা তো আচ্ছা জ্বালালে। কথায় বলে, লোকে ঘোড়া দেখলে খোঁড়া হয়, আর তোমরা যে পক্ষীরাজের ডানা চাইছো। চলো, তোমাদের আমার নতুন নাটক পড়ে শোনাই। জ্যোতি এখন যে নাটকটা লিখছেন তার নাম দিয়েছেন সরোজিনী। কাদম্বরী নাট্যরসে মজে যান, তার মনে অপূর্ব আনন্দের সৃষ্টি হয়, কিন্তু রূপা কিছুক্ষণ পরেই কোথায় যেন চলে যায়। আরো কিছুক্ষণ পরে বারবাড়িতে হইচই চেঁচামেচি শুনে জ্যোতি বাইরে বেরিয়ে এসে শুনলেন সেজদাদার ঘোড়ায় চড়ে রূপকুমারী উধাও হয়ে গেছে। সারদার বারান্দায় এসে কাদম্বরী দেখলেন সেখানেও হুলস্থুল কাণ্ড। মানদা দাসী লাফাচ্ছে, আরো আশকারা দাও কর্তামা, আরো মেয়ে মেয়ে করে মাথায় তোলে। কি দস্যি দজ্জাল বিটি রে বাবা, ওই বেটি তোমার মুন্ডু ঘুরিয়ে দেবে। সারদা ঠান্ডা থাকার চেষ্টা করেন। আহ, চুপ কর মানদা, গোল করিস না। আরে মেয়েটা তো মরে যাবে, ওই বিচ্ছু ঘোড়াটা নির্ঘাত পিঠ থেকে ফেলে দেবে ওকে। কেউ কি বাঁচাতে গেছে? যা যা, খবর নে। কাদম্বরী বললেন, মা, আপনার ছেলে তো দেখতে গেছেন, কিছু একটা ব্যবস্থা নিশ্চয় করবেন।